দাদু এখন ইনিয়ে বিনিয়ে দেবার কাছে অনেক গাওনা গাইবে বাড়িটা ভাগের জন্য, যাতে সিংহভাগটা ও পায়। তুমি কিন্তু একদম ছাড়বে না। দেখো, বাবার উপর দরদ দেখিয়ে দেবা সারা জীবন কিচ্ছু করতে পারলো না, আর এখন যদি বোনের উপর দরদ দেখায় না, তাহলে নিজের পাওনাটাও হারাবে বলে দিলাম। তোর কথা তো কেউ ভাবছেই না, সবাই ইন্দু ইন্দু করে পাগল। ইন্দুর আড়ালে তুই চাপা পড়ে গেছিস, আর সেও দেখ বিপদ বুঝে অপূর্বকে নিয়ে কেটে পড়লো। তোমার কাছে কি বা লুকোবো অমল? তুমি তো আমাদের ঘরের ছেলের মতন। রাধার দাদু যে এমন একটা কাণ্ড ঘটিয়ে বসবেন আমরা ভাবতে পারিনি। আমরা যে বিপদে পড়ে গেছি বাবা। চিন্তা করবেন না, এটা একটা অঘটন, ঠিক হয়ে যাবে। কি করে বলি ঠিক হয়ে যাবে? চৌধুরী বাড়ির কর্তা সব রাস্তা বন্ধ করে একেবারে ডুবেছেন। কি করব জানি না, ভেবে কোনো দই খুঁজে পাচ্ছি না অমল। আমাদের বাড়ি তো এক অবস্থা, আবার কোম্পানি বন্ধ, কিছু করার নেই। বাবাও খুব ভেঙে পড়েছে। ভেঙে তো পড়বেই। এতদিনের চাকরি চলে গেলে মনের অবস্থা কেমন হয় আমি জানি। চিন্তা করো না অমল, তোমার বাবা তো কাজ জানা লোক, দেখবে অন্য একটা কিছু ঠিক জোগাড় করে নেবেন। চাকরি পাওয়া এখন খুব কঠিন। আমরাই এই কত জায়গায় অ্যাপ্লাই করি, উত্তরই আসে না। চারিদিকের একই অবস্থা, চাকরি পাওয়া খুব ঝামেলার। আবার সেখানে কি করে এই বয়সে আবার নতুন চাকরি জোটাবে বলো? রাধার বাবাও তো একই অবস্থায় পড়েছে অমল, কি করবে বুঝে উঠতে পারছে না। অন্য কোথাও কোনো পুঁজিও নেই, আর চাকরির জন্য যেখানে যেখানে যাচ্ছে সেখানেই তারা খাচ্ছে। সত্যি খুব সমস্যা হলো। এদিকে আদাকে পড়ানো ছাড়া তো আমার আর কোনো টিউশন নেই। সে কি? আমি তো জানি তুমি অনেককেই পড়াও। পড়াতাম, আগে অনেক পড়াতাম, আজে ব্যবসা করবো ভাবলাম, তাই সব ছেড়ে দিয়ে শুধু এই টিউশনটা ধরে রেখেছিলাম। এই কাজে এই দিয়েই মাসে কষ্টে শিষ্টে চালিয়ে নেব। টিউশনগুলো ছেড়ে দিয়ে তুমি ঠিক করোনি অমল। তুমি একটা কাজ করো, তুমি ওদের সঙ্গে গিয়ে যোগাযোগ করো। আর হবার নয়, সব বাড়িতেই নতুন মাস্টার রেখে দিয়েছে। আচ্ছা, আদাকে তো আবার একটু বেশি সময় দিতে হয়। রাধার জন্য তোমাকে আর সময় দিতে হবে না। আগে তুমি অন্য জায়গায় চেষ্টা শুরু করো অমল। ঠিক আছে, আমি আলিয়ে নিতে পারবো। ঘরে তো আমাদের শুধু দুটো পেট, আমি আর বাবা। তাছাড়া আমাদের তো কোনো আর বিলাসিতা নেই। আমার বলতে খুব খারাপ লাগছে। হ্যাঁ, রাধাকে তোমায় আর পড়াতে হবে না। পড়াতে হবে না? না, সত্যি কথা বলতে কি, তোমাকে পয়সা দেবার মতো অবস্থা আমার নেই।
বলছিলাম আমি নয় এমনি পড়াবো। বিনা পয়সায় পড়ালে তোমার সংসার চলবে কি করে অমল? আমার সত্যি কোনো উপায় নেই বাবা। তুমি তুমি অন্য ব্যবস্থা করে নাও। কে? দাদা, আপনার চা। ও বিমলা, থ্যাংক ইউ। আমার জন্য তোমাদের খুব কষ্ট হচ্ছে না? খুব ব্যস্ত থাকতে হচ্ছে। ললিতা সারাদিন স্কুলের কাজ করে এদিক ওদিক ছুটছে ডাক্তারের খোঁজে, আর তোমাকেও অনেকক্ষণ এ বাড়িতে থাকতে হচ্ছে। ওমা, তাতে কি হয়েছে? হঠাৎ করে আপনার কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল বলুন তো? আর এই সময় বাড়ির লোকরাই তো কাছে থাকবে, আর ললিতাদের এই বাড়িতে আপনি ছাড়া কে আছে বলুন তো? আপনাকে সুস্থ করবার জন্য ওই যে প্রাণপণ চেষ্টা করে যাবেন, এটা তো স্বাভাবিক। আর আমার কথা বলছেন, অনেক দিন আপনাদের বাড়িতে আছি, একটু বেশি সময় না হয় এখন থাকতে হচ্ছে, আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। তবে 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 এই সময় আপনার কাছাকাছি এমন একজন লোকের দরকার ছিল যে সবসময় আপনার সুবিধে অসুবিধাটা বুঝবে। একটা সুস্থ মানুষ হঠাৎ দুর্ঘটনায় পড়ে চোখ দুটো হারিয়ে একেবারে অসহায় হয়ে পড়েছেন। এই সময় আপনার কাছাকাছি খুব একজন কাছের মানুষ থাকলে না, আপনি মানসিক দিক দিয়ে সাহায্যটাও তো পেতে পারতেন। আর তাছাড়া তোমরা সবাই মিলে আমাকে পঙ্গু বানিয়ে ছাড়বে নাকি? সব সময় আমার কাছে কেউ না থাকলে আমি অচলে যাব? কি ভেবেছো কি তোমরা? আমি আমি বিছানার পড়ে থাকা রুগী নই, এটা সুস্থ স্বাভাবিক মানুষ। হ্যাঁ, শুধু আমার আমার চোখের দৃষ্টিটা নেই। সে তো হাজার হাজার মানুষ নেই, তারা বেঁচে আছে কি করে? আমি আমি তাদের মতন করে বেঁচে থাকবো। কোনো কাছের মানুষের আমার দরকার নেই। না না, আমি ঠিক সে কথা বলতে চাইনি। আমি বলতে চেয়েছি I'm sorry. তুমি আসলে কি বলতে চেয়েছো আমি জানি। আমি আমার জীবনের অতীতটাকে ভুলে আমি নতুন করে বাঁচতে চাই। যাকে সব কথা বিমলা, আমার একটা কাজ করবে। ডেল কার্নেগির বইটা আমি একটু এনে দেবে। বই? আপনি বই পড়বেন? আপনি তো দাদা অন্ধ। কেমন করে আমি বই পড়বো তাই ভাবছো তো? না, আমার বই পড়ার কোনো উপায় নেই। কিন্তু এই ডেল কার্নেগির বইটা স্পর্শ করে আমি মামার মনের জোরটা ফিরে পেতে চাই। জানো বিমলা, এই বইটা আমার খুব প্রিয়। যখনই আমি কোনো বিপদে পড়েছি, হতাশায় ভেঙে পড়েছি, তখন এই বইটা আমাকে খুব সাহায্য করেছে। এই বইটা পড়ে আমি আমার মনের জোর ফিরে পেয়েছি, বিপদ কাটিয়ে উঠেছি, হতাশা কাটিয়ে উঠে পড়েছি, বিশ্বাস ফিরে পেয়েছি। বিমলা, আমায় এই বইটা তুমি পড়ে শোনাবে রোজ? বিমলাদি, আমাকে এক গ্লাস জল দাও না। হ্যাঁ, আনছি আমি। দাদা,
ললিতা, কি হয়েছে রে তোর? তোর গলাটা অন্যরকম শোনাচ্ছে। আমি হেরে গেলাম রে দাদা। কি বলছিস তুই? কি হয়েছে? তোর চোখ দুটো ভালো করার আর কোনো উপায় বোধহয় আমার কাছে আর নেই। আমার চাকরিটা চলে গেছে রে। এই সর্বনাশের মধ্যে পড়লাম বাবা, কিচ্ছু বুঝতে পারছি না কি করব। হরির মা, রাধার মা এইভাবে হারুন করলো, তাতে এত হারাতে যাবে না। হরির সঙ্গে দেখা করে আমি থাকতেও পারবো না। আমি কি করবো? পাগল হয়ে যাবো আমার মনে। হরির সঙ্গে ফোনে যোগাযোগ রাখতে পারবো না। একা করার ইচ্ছা হলে হারিতে যাওয়া সমস্যা। আমি কি রাস্তায় বেরোবো? এই বুদ্ধি মাথায়। বড় বাড়ির মেয়ে, চৌধুরী বাড়ির মেয়ে, সে যে বসে আছে, তাকে নিয়ে রাস্তায় বেরোলে লোকেরা নিয়ে করবে। এই সর্বনাশের মধ্যে পড়লাম। কোথায় বসে শেষ পর্যন্ত হাতের টিউশানিটাও আমার হাতছাড়া হয়ে গেল। টাকা পয়সার তো খুব দরকার, বাড়ির অবস্থা খুব খারাপ, আবার কোম্পানিটা লাটে উঠে গেল। কষ্ট হয় বাবা, খুব কষ্ট হয়। অফিস থেকে একটা পয়সা পেল না, অ্যাচুইটি পেনশন কিছুই পেল না, কি যে হবে। তার মধ্যে আবার টিউশনটাও চলে গেল। নাও এবার হরিমটর খাবো, আমায় তো কিছু করতে হবে। কি যে করি, তাইও কিছু খেলছে না। হরির সাথে আলোচনা করে কিছু একটা করবো। হরির সাথে যোগাযোগ করবি কি করে তুই? উড়ে গিয়ে পাগল হয়ে যাবো, মাথা গরম হয়ে যাচ্ছে। স্নান করে আসি। এ কি, এখনো রেডি হওনি? আমাদের এক্ষুনি বেরোতে হবে, সেটা তুমি জানো তো? জানি। তাহলে এক্ষুনি তৈরি হয়ে নাও। আমি আপনার সঙ্গে যাব না। এখন আর আমি এখানে থাকতে রাজি নই। এবার আমি বাড়ি যাবই যাব। রাধা, তুমি ভালো করেই জানো যে তুমি এখান থেকে বেরোতে পারবে না। তবু বারবার বারবার তুমি এই কথাটা বলো কেন আমাকে? যাও, রেডি হয়ে নাও। হ্যাঁ, আমি রেডি হব, তবে আপনার সঙ্গে যাওয়ার জন্য নয়। এবার নিজে বাড়ি যাওয়ার জন্য রেডি হব আমি। আজ মনে হচ্ছে তোমার কথাগুলো অন্যরকম লাগছে। মনে হচ্ছে বাড়ি যাওয়ার জন্য তুমি মরিয়া। হ্যাঁ তাই। দেখুন, আমার বাড়ির সকলে খুব বিপদে আছে। আমাকে এবার আমার বাবা মার কাছে ফিরতেই হবে। কিন্তু তোমাকে বাড়িতে ফিরতে দিলে যে আমাদের বিপদ হয়ে যাবে। আমি যদি আমার বাবা মার কাছে ফিরে যাই, তাহলে আপনাদের কি মুশকিল হবে? এতদিন আমাদের সাথে কাজ করেও সেটা বুঝতে না পারার মতো বোকা মেয়ে তুমি নও রাধা। এখানে ঢুকলে কিন্তু বেরোনোর রাস্তাটা বন্ধ। বাড়ি ঘর, মা বাবা সব অতীত, এসব মাথায় রেখে এখানে কাজ করতে হয়। দেখুন, আমার পক্ষে আমার অতীত ভুলে থাকা অসম্ভব। তোমাকে ছেড়ে দেওয়া আমাদের পক্ষে অসম্ভব। তুমি ভালো করেই জানো তুমি বাড়ি ফিরলে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। তুমি কি ভুলে গেছো রাধা যে তুমি একজন খুনি? না, আমি খুনি নই। দেখুন,
আমি যা করেছিলাম তাতে আমার কোনো রকম দোষ ছিল না, সেগুলো সব আপনার সাজানো জাল ছিল। চালিত তোমাকে এখানে আটকে রাখার চাপ। তোমার আঙুলের ছাপ সহ রিভলভারটা এখনো আলমারিতে তোলা আছে। পুলিশের হাতে তুলে দিলে তুমি শেষ। প্লিজ আমায় যেতে দিন, আমার বাড়ির সকলে ভীষণ বিপদে আছে। আমি যদি এখন না যাই তাহলে ওরা সকলে জলে পড়ে যাবে। দেখুন, আমি তো আপনাদের জন্য অনেক কাজ করে দিয়েছি, আপনারা যা যা আমায় করতে বলেছেন আমি সব কাজ করে দিয়েছি, এবার তো আমায় যেতে দিন। তুমি আমাদের এখানে কাজ করেছো সেটা যেমন ঠিক, আবার আমাদের অনেক কথা তুমি জেনে গেছো সেটাও ঠিক। এত বেশি জেনে যাওয়ার পর তো আমি তোমাকে ছেড়ে দিতে পারি না। বিশ্বাস করুন, আমি আপনাদের কথা কাউকে বলবো না, গুণাক্ষরে কেউ আপনাদের কথা জানতে পারবে না। আমি সত্যি কাউকে বলবো না। এখানে আমরা কেউ কাউকে বিশ্বাস করি না, এমনকি নিজেদেরও না। সুতরাং বাড়ি ফেরার চিন্তাটা খুপড়ি থেকে উড়িয়ে দাও। এরপরেও তুমি বাড়ি যাবার জন্য যদি জেদ করো, তাহলে যে বাবা মার জন্য তুমি বাড়ি যাবে তাদের দুজনকে কিন্তু আমি উড়িয়ে দেবো। না, তোমার আর বাড়ি ফেরবার কথা ভাবার দরকার নেই, কথাটা মনে রাখো। আমার বাবা মার যদি কিছু হয় আমি কোনোদিন আনোয়ারকে ছাড়বো না, কোনোদিন আনোয়ারকে ছাড়বো না আমি।